আমাদের প্রিপারেশন লেভেলটা যতটাই নিচে থাকুক না কেন সেখান থেকে ভালো একটা পজিশনে ভালো একটা কিছু করা পসিবল সেটা বোঝানোর জন্য ইনসিডেন্ট গুলো বলা। আমরা মোটিভেটেড হই কি দেখে, যে একটা মানুষ যখন খুব নিচের জায়গা থেকে পরিশ্রম, অনুপ্রেরণা বা লাগে থাকা থেকে এসব গুণাবলীর কারণে উঠে আসে, সেটা দেখে আমরা মোটিভেটেড হই। আজকে আমরা কয়েকটা ইনসিডেন্ট শুনবো। এখানে ইনসিডেন্টের সাথে বেশ কিছু স্যারেরা জড়িত আছেন। তো স্যারেরা দেবতুল্য মানুষ, তাদেরকে আমরা প্রচন্ড সম্মান করি, প্রচন্ড ভালোবাসি, তাদের প্রতি আমার কোনো প্রকার রাগ নেই। তারা এজ এ স্টুডেন্ট আমার ভালোর জন্য যেটুকু করছে সেটাই। সো আমি স্যারদের নাম বলবো না, স্যারদের প্রতি শ্রদ্ধা থাকবে, বাট আমি ইনসিডেন্ট গুলো ব্যাখ্যা করবো এবং তারপরে আমি কিভাবে সেগুলোতে উঠে আসি সেটা বলবো। So incident number 1, after NDC kicked out from tuition. So যখন আমার এনডিসি ভর্তি পরীক্ষা হইল, আমি চান্স পাইলাম না। চান্স না পাওয়ার পরে এখন আমার লাইফ থেকে 3 থেকে 4 মাস গায়েব। 3 থেকে 4 মাস পরে যখন আমি প্রথম দিনাজপুরে ঢুকলাম, আমি অলরেডি জানতেছি যে আমার ফ্রেন্ডরা 3 থেকে 4 মাস বিভিন্ন প্রাইভেট কোর্সে, বাসায় টিচার নিচ্ছে, কোচিং করছে, এন্ড তাদের প্রত্যেকেরই প্রায় 5 থেকে 6টা করে সিলেবাস, চ্যাপ্টার শেষ। 5 থেকে 6টা করে চ্যাপ্টার শেষ। এই মোমেন্টে আমি কিন্তু বইগুলোর নাম ভালো মতো জানি না। We are talking about সেপ্টেম্বর, আর আমাদের পরীক্ষা বা ক্লাস শুরু হয়ে গেছে জুনে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস চলে গেছে। সো ওই টাইমটাতে আমি তখন থেকে হাজী দানেশ ক্যাম্পাসে, এবং সবাই পড়া হলো শহরে। সো আমি হাজী দানেশ ক্যাম্পাস থেকে শহরে কোনো টিচার পাচ্ছি না, আমি জানিও না কোন টিচারের কাছে করতে হবে। ঠিক এই মোমেন্টে আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড স্কুল লাইফের, তারা হলো 3-4 জন গ্রুপ করে একটা টিচারের কাছে পড়ে, ফিজিক্স পড়ে। সো ফিজিক্সে আমি প্রথম দিকে উইক ছিলাম। সো তাদেরকে আমি বললাম যে তোরা আমাকে শুনে, তোদের সাথে আমি পড়ে, আমি টিচার তো পাচ্ছি না, টিচার তো ওইদিকে যা পড়াবো না, আমি তো আপাতত কোনো উপায় নেই আমার, আমাকে তোদের সাথে একটু নে। তাদের সাথে আমি গেছি, যায় একদিন মনে হয় বা 2 দিন পড়ছি মনে হয়। একদিন পড়ছি, পড়ার পরে মোটামুটি ভালো পারফর্ম করছে। অতটা আমি আসলে পড়ি নাই দেখে আমি তো খুব একটা ভালো বুঝবো তাও না। প্রথম দিন পড়ার পরে তারা আমাকে দ্বিতীয় দিন বলছে তুই আর কালকে থেকে আসবি না। কেন আসবি না, কি আসবি না, বাকিরা চাচ্ছে না। সো তুমি বুঝতে পারতেছো যে আমি ওই সময় হয়তো স্কুলের ফার্স্ট বয় ছিলাম, দেন কলেজ লাইফে আসে আমাকে আমার ফ্রেন্ডরাই তাদের টিউশন থেকে বাদ দিয়ে দিচ্ছে, যা তারা আমার সাথে পড়বে না। সো দ্যাটস এ ভেরি স্যাড থিং। নিজেদের কাছের মানুষ থেকে এই জিনিসটা খুব খারাপ লাগে যে আমি কি এমন করছি বা আমার কি এমন খারাপ ছাত্র, একটু পড়াশোনা পিছিয়ে আছি, তারা আমার 3-4 চ্যাপ্টার আগায় আছে, এই জন্য হয়তো তারা আমার সাথে নিল না। সো এটা খুব খারাপ লাগে, মনের মধ্যে খুব কষ্ট পেয়েছিলাম। ঠিক আছে, সো তারপরে কি হইলো, তারপরে তার 1 মাস পরে আমি শহরে আসলাম। শহরে আসার পরে যে টিচার পড়াতেন তাকে বাসায় নিলাম, তার কাছে পড়লাম। দেন আলটিমেটলি এখন পর্যন্ত ওই স্যার আমার নাম সব জায়গায় বলে বেড়ায় যে এটা একটা ভালো স্টুডেন্ট ছিল, এই ছেলেটা খুব এফোর্ট দিছে। ওকে, দেন ওই প্রাইভেটে যারা পড়তো তাদের মনে হয় যে 4-5 জন ছিল, তাদের মনে হয় 3 জন কোথাও চান্সই পায়নি, আর একজন মনে হয় হাজী দানেশ, আর একজন মনে হয় যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আছে। সো ওই 2 জন বাদে বাকিরা কিন্তু কোথাও কোনো চান্স পায়নি। আলটিমেটলি দেখো, তুমি যখন মানুষকে ছোট করো বা অপমান করো, তোমাকে বুঝতে হবে যে অপমান মানুষ হয়তো এফোর্ট দিয়ে তোমাকে কাটায় দিতে পারে। সো তোমাকে যারা অপমান করতেছে তাদেরকে দেখা দেওয়ার সুযোগ, তারা লাইফে কোন জায়গায় যাবে আমরা জানি না, তারা আমাকে বের করে দিচ্ছে দেখে চান্স পায়নি, এরকম বিষয়টা না। বিষয়টা হলো কাউকে তুচ্ছ জ্ঞান করা উচিত না। আমরা জানি না নিজেদের অবস্থাটা কোথায় হবে, বাট এট দি এন্ড অফ দ্য ইনসিডেন্ট থেকে কি শিক্ষা, যে যখন তোমাকে তোমার ফ্রেন্ডরা অপমান করে, ফ্রেন্ডরা ইনসাল্ট করে, ফ্রেন্ডরা নেয় না যে তুমি লো ক্যালিবার টাইপ, তখন ফ্রেন্ডদেরকে দেখা দেওয়ার একটা সুযোগ থাকে। ওই জায়গা থেকে নিজের স্ট্যান্ড পয়েন্টটা ঘুরায় ওই টিচারের চোখে ভালো হওয়া, ফিজিক্সের একদম পুরো জাহাজ হওয়া এত ইজি ছিল না, প্রচুর এফোর্ট দিতে হয়েছে। ইনসিডেন্ট নাম্বার 2, ফিজিক্স স্যার এক্সাম। সো আমি ব্যাচে আরেকজন খুবই ফেমাস স্যার, আমাদের দিনাজপুরের একদম 1 নাম্বার স্যার, তার একটা ক্লাস করলে মাথা নষ্ট হয়ে যাবে। সো ওই স্যারের কাছে এক্সাম দিতে গেলাম। আমি ওই 2-3 মাস পরে গেছি এনডিসির পরে। সো আমি কোনো ক্লাস করি না, আমি ফিজিক্স খুব একটা বুঝতাম না প্রথম দিকে, বইটই, কারণ এই এসএসসি ফিজিক্সের সাথে এইচএসসি ফিজিক্সের আসমান জমির তফাৎ। সো ওই স্যারের এক্সামের নিয়ম ছিল ওপেন বুক এক্সাম। সো স্যার এত কঠিন কোশ্চেন করতো, সবাই মানে বই খুলে এক্সাম দিতে পারতো না। বাট আমাদের কিছু ফ্রেন্ড ছিল, 7-8 জন ফ্রেন্ডের একটা গ্রুপ ছিলাম আমরা, যারা এক্সাম গুলো যথেষ্ট সিরিয়াসলি দিতাম, কারণ সবাই এক্সাম গুলো দিত না। সো প্রথম 2টা এক্সামের ঘটনা হলো, প্রথম 2টা এক্সাম আমি যা বসছি, কোশ্চেন পড়ে মাথার 2 সাইড মনে হচ্ছে এদিকে ধোঁয়া বের হচ্ছে, মানে আমি জীবনে এরকম কোশ্চেন দেখি নাই। এবং ওগুলো বইয়েরই কিছু কোশ্চেন ছিল, কিছু বাইরে ছিল, বাট আমি কোশ্চেন গুলো জীবনে দেখি নাই। বাট আমারই ফ্রেন্ডরা দ্রুত ঢাক 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 করে 2 ঘন্টা পরে খাতা দিয়ে গেল। আমি লিটারে বসে আছি, জাস্ট একটা সিঙ্গেল লাইন লিখতে পারি, বসে আছি, কোশ্চেন গুলো লিখতেছি। সো এমন একটা সিচুয়েশন চিন্তা করো, এক্সাম গুলো ছিল ভেক্টর আর গতিবিদ্যার উপরে। জাস্ট থিঙ্ক যে ফিজিক্সের প্রথম 2টা চ্যাপ্টার আমারই অবস্থা, আমি কোশ্চেন দেখে তাকায় আছি, কিচ্ছু করতে পারি না। দেন তারপরে কি হলো, আমি বাসায় একদম স্যার নিলাম, স্যারের কাছে 3 থেকে 4 মাস একদম এক্সট্রিম ফিজিক্স পড়াশোনা হলো। ফিজিক্সের প্রচুর বাইরের বই, অলিম্পিয়াডের বই, গাইড, কনসেপ্ট বুক যা আছে সব ঘাটাঘাটি শেষ করলাম। এট দি এন্ড অফ দ্য ডে, পরবর্তীতে ওই স্যারের যতদিন এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামে সবার আগে আমার খাতাটা জমা পড়ছে, বা আমি বাকিদের সাথে খাতাটা জমা দিছি।
এমনও হয়েছে যে বাকিরা হয়তো পরের দিন খাতা জমা দিয়েছে, আমি ওই দিন রাতের বেলা যায় স্যারের বাসায় খাতা জমা দিয়ে আসলাম, স্যার আমার এক্সাম হয়েছে, সব পারতাম ইনশাআল্লাহ। সো ফিজিক্সের ওরকম একটা ভেক্টর গতিবিদ্যা চ্যাপ্টার না পারা থেকে শুরু করে এই একটা টার্নিং পয়েন্ট আসছিল, জাস্ট বিকজ আই ডিডন্ট গিভ আপ। অপমানিত হয়েছি, পারি নাই, ঘুরে দাঁড়াইতে হবে। ইনসিডেন্ট নাম্বার 2, ম্যাথস আর প্রাইভেট। সো আমি ম্যাথে দুর্বল, আমি ওপেনলি বলি ম্যাথে আমি দুর্বল, ভার্সিটি লাইফে দুর্বল। সো আমি এইচএসসি লাইফে দুর্বল ছিলাম। আমাদের একজন দিনাজপুরের বিখ্যাত এবং দেবতুল্য স্যার আছেন, তিনি মানে এতটা আপার লেভেলের টিচার যে আমরা তার সাথে আসলে কোনো তুলনা করতে পারি না। সো স্যারের প্রাইভেটে পড়াটা আমার সৌভাগ্য ছিল, কিন্তু স্যার হলো আমাদেরকে ম্যাথ শিখাইতে চাইতেন, কিন্তু আমি আসলে ম্যাথ অতটা বুঝার ক্যাপাবিলিটি রাখতাম না। তো স্যার বলতেন যে তোমরা সলভ দেখিও না, সলভ দেখে না। স্যারের ফিলোসফি ঠিক আছে, বাট আমি অ্যাজ এ খারাপ স্টুডেন্ট হয়তো স্যারের ফিলোসফিটা মানতাম না। তো স্যার বলতো যে তোমরা কখনো কোনো বইয়ের সলভ ব্যাগে নিয়ে ঘুরবা না। বাট আমি যেহেতু ম্যাথ কম বুঝি, ম্যাথ পারি না, আমি যেটা করতাম আমি বই না, আমি সলভ নিয়ে ঘুরতাম। তো স্যার একদিন আমাকে রাগ করে বললো যে তুই তো টিউবলাইট, তুই জীবনে বইটা চান্স পাবি না, ঠিক আছে? তো এই কথাটা স্যার যেদিন বললো, স্যারের প্রতি এখনো শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, বাট আমার খুব খারাপ লাগলো যে এইভাবে বললো আমাকে, কারণ আমি স্যারকে ওই সময় মানে পাগলের মতো হয়তো ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, প্রচন্ড শ্রদ্ধার একজন শিক্ষক ছিলেন। তো স্যার যখন এই কথাটা বললো, তখন মনে হলো যে মানে আকাশ ভাঙে পড়ে না, কারণ তুমি যখন কাউকে সম্মান করো, ভালোবাসো, সে যখন হয়তো বা তোমার উপর বিশ্বাস হারায় ফেলতেছে, কারণ তুমি তোমার সলভ দেখে ম্যাথ করছো, সে বুঝতে চেয়েছে এটা হয়তো ভুল পথে আগাচ্ছে, তার কাছে মনে হয়েছে। তো সে আমার ভালোর জন্যই কথাটা বলছে, বাট আমার কাছে হয়তো খুব খারাপ লাগছে। সো ওই দিন থেকে আমি কিন্তু স্যারের প্রাইভেটে আর কোনোদিন যাই না, আজ পর্যন্ত হয়তো স্যারের সামনে দাঁড়ানোর আমার সাহসটা হয়নি, কারণ তিনি এত বড় লেভেলের একজন শিক্ষক। কিন্তু স্যার হয়তো বা জানতে পারছেন যে আমি এট দি এন্ড অফ দ্য ডে কিন্তু বইটা ভর্তিছি। সো দ্যাটস এ ট্রু ইনসিডেন্ট, যে ম্যাথ হয়তোবা বুঝি না, হয়তোবা স্যারের স্টুডেন্ট হওয়ার ওরকম যোগ্যতা ছিল না আমার, হয়তোবা অত ভালো ম্যাথ বুঝতাম না বা খারাপ স্টুডেন্ট ছিলাম, বাট স্যারকে আমি হয়তোবা এইটুকু আশ্বাস দিতে পারছি, স্যার আপনার স্টুডেন্ট হয়তো আজকে চান্স পাইছে, সে হয়তোবা আপনার কথাটা থেকে মোটিভেটেড হয়ে আজকে চান্স পাইছে। সো যখন কোনো একজন শিক্ষক তোমাকে কোনো একটা কথা বলেন, স্যারের যদি রাগ বা অপমান না, স্যারের কথাটাকে তোমাকে ধরতে হবে তিনি তার ভালোর জন্যই বলতেছেন। বি মোটিভেটেড বাই দ্যাট, স্যারকে দেখায় দাও যে তুমি পারো। স্যারই দেখায় দেওয়াতে কখনো অপমানিত বোধ করবে না। একজন শিক্ষক কখনো কোনো ছাত্রের সফলতা দেখে অপমানিত বোধ করেন না, তিনি গর্বিত হন। আজকে ছেলেটাকে এটা বলেন, সেটা আজকে এই জায়গায় গেল। অবশ্যই হয়তোবা স্যার আমাকে ভালোবাসেন, এখন স্যারের প্রতি অনেক 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 ভালোবাসা, শ্রদ্ধা। স্যারকে ধন্যবাদ যে স্যার হয়তো এই কথাটা বলছে দেখে আমার পরিশ্রম করার ইচ্ছাটা অনেক বেশি বাড়ে গেছে। ওকে, দেন চলে আসে উদ্ভাসিত মুখ। সো উদ্ভাস থেকে প্রতি বছর একটা ওপেন বুক বা সামথিং লাইক দ্যাট একটা এক্সাম হলো উদ্ভাসিত মুখ। কোশ্চেন, উরি বাবা, মানে আমার লাইফে এত কঠিন কোশ্চেন আমি জীবনে দেখি না। টিল টুডে দ্য হার্ডেস্ট কোশ্চেন আই হ্যাভ এভার ফেসড ইন মাই লাইফ। বাট ওই উদ্ভাসিত মুখ পরীক্ষা, ওই সময় আমি হয়তো কলেজের ফার্স্ট বয়, স্কুলের ফার্স্ট বয়, আমার নাম ডাক মোটামুটি উঠে গেছে। এইচএসসি সেকেন্ড ইয়ারের কথা, তখন কলেজে প্র্যাকটিক্যাল চলতেছে। উদ্ভাসিত মুখ পরীক্ষায় দিনাজপুর উদ্ভাসী সব স্টাফ আমাকে চিনতো, তিনি প্রধান, তিনিও চিনতেন। তিনি বলছিল যে তুমি তো পাবাই, সবাই মানে একটা কথা থাকে না যে আরে তো পাবেই। বাট পরীক্ষা দিতে যাই আমি 100-র মধ্যে কত পাইছিলাম জানো? 25 সিরিয়ালে দূর দূরান্ত নাম নাই, বাট আমারই ফ্রেন্ডরা 80-85 তুলে কিন্তু উদ্ভাসিত মুখে প্রাইজ পায় গেল। সো একটা ইনসিডেন্ট খেলা আছে, যখন ওই দিনে প্র্যাকটিক্যালে দিয়ে উদ্ভাসিত মুখে রেজাল্ট দিছে। সো আমি এখানে দাঁড়ায় গেছি, আমার ফ্রেন্ডরা ওখানে গ্রুপ করে এই তুই কত পাইছিস? 25। ওই সাইড থেকে একজন বলছে আমি 75 পাইছি, 80 পাইছি। খুব হাসাহাসি হলো তারা আমাকে নিয়ে, খুব আমি অপমানিত বোধ করলাম। বাট এট দি এন্ড অফ দ্য ডে যখন উদ্ভাসী ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেছিলাম, তখন ফার্মগেট ব্রাঞ্চের টপ 3তে আমি অলওয়েজ থাকতাম। উদ্ভাসী সেন্ট্রাল পজিশনে আমি টপ 10-এ থাকতাম, যতদিন পর্যন্ত আমি রেগুলার এক্সাম দিচ্ছি। রেগুলার এক্সাম যখন দেয় তখন পজিশনটা পিছিয়ে গেছে। উদ্ভাসী সেন্ট্রাল মেরিটে আমার নাম ছিল। উদ্ভাসের প্রত্যেকটা ব্রাঞ্চে হয়তো আমাকে চিনতো, বিশেষ করে ফার্মগেট ব্রাঞ্চের যারা স্টাফরা আছেন, যিনি প্রধান আছেন, তিনি আমাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি স্নেহ করতেন। সো ওই একটা পজিশন থেকে উদ্ভাসের একটা পরীক্ষা থেকে নিজেকে সেন্ট্রাল পজিশনে নিয়ে যাওয়াটা যথেষ্ট টাফ ছিল, যথেষ্ট পরিশ্রম ছিল, যেখানে আমার হয়তো মেধা ছিল না, আমার হয়তো পরিশ্রম দিয়ে জিনিসটা করতে হয়েছে। গেল এরপরে চলে আসে জারণ বিজারণ ঘটনা। এটা খুবই স্মরণীয় একটা ঘটনা। সো আমি যে বলি না কেমিস্ট্রি আমার স্ট্রং পয়েন্ট, কেমিস্ট্রি স্ট্রং পয়েন্ট ছিল না, বানাইতে হয়েছে। সো কেমিস্ট্রি জারণ বিজারণের যে সমতাকরণ বিক্রিয়াগুলো আছে না, এগুলো তো আমি জীবনও চোখে দেখি নাই, কারণ আমি নটরডেমে চান্স না পাই আসছি, কোনো কেমিস্ট্রি পড়ি না। প্রথম দিন যেদিন আমার বাইক টিচার আমাকে পড়াচ্ছেন, তিনি বললেন যে জারণ বিজারণ বুঝাতে বললাম বুঝছো? স্যার আমি তো কিছু বুঝতেছি না, স্যার কে 6টা ইলেকট্রন নিল, কে 7টা নিল, আমি তো বুঝতেছি না। বলে হ্যাঁ তুমি তো এটা পারো না, এটা তোমাকে তো পড়ায় লাভ নেই। এই কথাটা যখন বললো, তারপর বললো যে ওকে তো পড়াইছো, তো ইজিলি বুঝে গেল। আমি 9-10-এ জারণ বিজারণ পাস হয়েছিলাম হলো কিছু ছন্দ দিয়ে, কমলে বিজারণ বিজারিত জারণ, বাড়লে জারণ জারিত বিজারণ, এরকম ছন্দ দিয়ে বাড়াইছিল 9-10-এ জারণ বিজারণ, যার কারণে এটা এত বেসিক আমার ছিল না, খুব স্বাভাবিক। তো স্যার যখন বললো জারণ বিজারণ সমতাকরণ আমি পারি না,
ওই দিন রাতে একটা খাতা খুললাম, যত কটা কেমিস্ট্রি এটা ছিল সব ছিল। পরবর্তী হয়তো 24 বা 48 ঘন্টা, একটা 2 দিন আমি শুধুমাত্র জ্বালানি বিজারণ সমতাকরণ করছি। ওই খাতাটার এমন একটা অবস্থা ছিল, খাতাটার মলাটের অপর পাশে যে খয়েরি কালার জায়গাটা থাকে না, অন্য সমতাকরণ করছি। এবং এমন একটা পর্যায়ে গেছে যে কোনো বইয়ের কোনো জ্বালানি বিজারণ সমতাকরণ নাই। এট দি এন্ড অফ দ্য ডে স্যার ওই খাতাটা নিয়ে যে বাকি স্টুডেন্টদেরকে দেখাইছিল যে দেখো আনাস এই জ্বালানি বিজারণ করছে। ইভেন যে সকল জ্বালানি বিজারণ স্যার মাঝে মধ্যে আটকে যেত, স্যার আসে আমার সাথে, আমি আর স্যার মিলে ডিসকাস করে সেটা সলভ করতাম। কিছু কিছু প্রবলেম ছিল খুব কঠিন কঠিন জ্বালানি বিজারণ সমতাকরণ, যেখানে 2-3টা মূল্য জ্বালানি বিজারণ হয়, সেগুলো আমি আর স্যার কিছু সলভ করতাম। তো স্যার আমাকে জ্বালানি বিজারণের ক্ষেত্রে ট্রাস্ট করতো। সো প্রথম দিন স্যার কি বললো, পরবর্তীতে স্যার হয়তোবা দেখলো যে না তার স্টুডেন্ট তার কথায় মোটিভেটেড হয়ে কতটা ভালো করলো। দ্যাটস দ্য থিং। জ্বালানি বিজারণের খাতাটা হয়তো এখন আর নাই, বাট তখন ছিল, তখন খুব ফেমাস একটা খাতা ছিল, ব্যাচের অনেকে দেখছে জ্বালানি বিজারণের খাতা। এরপর চলে আসি কলেজ প্র্যাকটিক্যাল ইনসিডেন্ট। সো কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের যে কচু গাছের মূল কাটে প্রস্তুচ্ছেদ করে অনুবীক্ষণ দেখতে হয়। তো ওই মোমেন্টে আমি কাটতে পারি না, এবং ক্লাসে হয়তো কিছু কথা বলছিলাম। তো আমার গেট আপ দেখে কখনো আমাকে কিন্তু খুব একটা ভালো স্টুডেন্ট মনে হয় না। তুমি যদি আমার পার্সোনাল যদি মানে চেহারাটা দেখে মনে হবে না যে সে একটা ভালো স্টুডেন্ট বা বইটা বলে, এবং কখনো মনে হয় না, আমি এটা বিলিভ করি। তো ওই সময় আমাকে দেখে খারাপ স্টুডেন্টের ম্যাডাম মনে হয়েছে। ম্যাডাম তখন কি করলো, ক্লাসে তখন হয়তো 240 বা সামথিং জন স্টুডেন্ট, বলে যে আউট অফ দিস ক্লাসরুম। ঠিক আছে, তো তুমি চিন্তা করো তোমার ক্লাসমেটদের সামনে তোমাকে রুম থেকে বের করে দিল। বাট আফটার 2 মান্থস যখন কলেজে জুওলজি অলিম্পিয়াড হলো, আমি জুওলজি অলিম্পিয়াডে ওটা রংপুর ডিভিশনের চ্যাম্পিয়ন হলাম, এবং এই এক্সামটা হয়েছিল আমাদের ওই কলেজে, ওই বায়োলজি ডিপার্টমেন্টে। সো ম্যাম কিন্তু আমাকে দেখলো যে এই ছেলেটা যাকে আমি ক্লাস থেকে বের করে দিয়েছিলাম, সে জুওলজি অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হলো। পুরা দিনাজপুর সরকারি কলেজের জুওলজি ডিপার্টমেন্টের প্রত্যেকটা টিচার আমাকে ওই দিন দেখছেন, তারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, এবং তাদের একটা হয়তো আমি চেনা পরিচিত হয়ে গেছি। সো দেখো, ক্লাসরুম থেকে বের করে দেওয়া একটা স্টুডেন্ট যখন এরকম একটা ঘুরে দাঁড়ায়, যখন নিজের যোগ্যতাটার প্রমাণ দেয়, দ্যাটস আ ডিফারেন্ট থিং, দ্যাটস আ ডিফারেন্ট ফিলিং। মনে রাখতে হবে যে আমি কিন্তু এখানেও ভালো স্টুডেন্ট ছিলাম না। লাস্ট বাট নট লিস্ট, উইকলি অভ্যাস। সো অভ্যাস যখন আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেলাম, 3 নাম্বার উইকলিতে বাইরে আমার নাম্বার চলে আসলো সম্ভবত 210 এর মধ্যে 130 বা 35, আমার সিরিয়াল টপ 100 এর বাইরে চলে গেল। ঠিক আছে, সেন্ট্রাল। সো তখন ওই মোমেন্টে কিন্তু আমার প্রচুর নাম ডাক, কারণ ব্যাচের হয়তো বা টপার ছিলাম। তখন আমাদের উপর তলায় কিছু মেয়ে থাকতো, তাদের সাথে আমাদের কম্পিটিশন খুব একটা ভালো সম্পর্ক আছে। তারা খুব হাসাহাসি করে বললো, কে আনাস তো খুব লাভাইতো, কে পজিশন কত পাইছি জানি, উইকলি তিনি কত জানি পাইছি, খুব মজা নিচ্ছে সবাই। সো এটা কিন্তু খুব খারাপ লাগছে আমার। পরবর্তী উইকলিতে আমার নাম্বার ছিল 180 সামথিং, সেন্ট্রাল মেরিট ছিল 1। সো দ্যাটস দ্য থিং, ঘুরে দাঁড়ানো। এই যে এখানে যে কয়েকটা ইনসিডেন্ট লেখার না, আমি যদি বলা শুরু করি বা লেখা শুরু করি, পুরো বোর্ড ভর্তি হয়ে যাবে, পুরো রাত শেষ হয়ে যাবে, গল্প শেষ হবে না। আমার লাইফে কখনো আমি বাই 1 ভালো স্টুডেন্ট ছিলাম না, কোনো সাবজেক্টে আমার স্ট্রং পয়েন্ট ছিল না, কোনো সাবজেক্টে আমি বাই 1 উইক ছিলাম, বাট বাই 1 স্ট্রং কোনো সাবজেক্টে ছিলাম না। বানাইতে হয়েছে, সবকিছু বানাইতে হয়। অপমানের ইনসিডেন্ট প্রত্যেকের লাইফে আছে, প্রত্যেকে একটা নিচের জায়গা থেকে শুরু করে, আমি এটার এক্সেপশন না, প্রত্যেকে। বাট দ্য থিং ম্যাটার্স দ্যাট তোমার যে অপমানটা তুমি কিভাবে কাজে লাগাচ্ছ। আমি চাইলে হয়তো ওই মোমেন্টে গিভ আপ করতে পারতাম, ওই মোমেন্টে হয়তো বা কাউকে ঝাড়ি দিতে পারতাম, ওই মোমেন্টে কাউকে মারা দিতে পারতাম, বাট তা না। অ্যানসার দেম উইথ সাকসেস। তোমার যেই পজিশনে থাকো না কেন, যত নিচে থাকো না কেন, ঘুরে দাঁড়ানো ইজি। আমার ইনসিডেন্ট গুলো তো তাও অ্যাটলিস্ট মনে করো কলেজের টপার হয়ে বর্ণনা করতেছি। এমন মানুষজন আছে ফেল করছে, ফ্যামিলি ছাড়ে দিছে, ফ্রেন্ডস ছাড়ে দিছে, তাকে কেউ বিলিভই করে নাই, সেও হয়তো আজকে বইয়ের বা ভালো একটা পার্সেন্ট করতেছে। এট দি এন্ড অফ দ্য ডে the thing matters that তুমি কি করতেছো অপমানটাকে নিয়ে। সো ডু সামথিং লাইক দ্যাট, বি মোটিভেটেড। লাইফে যে জায়গায় পড়ে থাকো না কেন, অলওয়েজ রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ স্ট্যান্ড ব্যাক আপ। লাইফ তোমাকে যত জোরে লাথি মারুক না কেন, ঘুরে উঠে দাঁড়ায় বলো যে আরেকটা জোরে লাথি মারো।